সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন দরকার বললেন ডক্টর তোফায়েল। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তাগিদ আলী রিয়াজের। নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা, কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা। ডেঙ্গু করোনা মোকাবিলায় প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, মুগদা হাসপাতালে 50 শয্যার আইসিইউ ইউনিট। এবং ভোলার গ্যাস পাইপলাইন দূর থেকে বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে খুলনাবাসী। নগরীর শিল্পায়ন ও অগ্রগতিতে বৈষম্য সৃষ্টির আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বশরাত জাহানিমা। এবার বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বললেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে থাকতে হবে নিরপেক্ষ, উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। 15 বছরেরও বেশি সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখেনি বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট কেন্দ্রে তার প্রয়োগ দেখা যায়নি। আবার ভোট কেনাবেচার মতো অভিযোগে নষ্ট হয়েছে নির্বাচনের সৌন্দর্য। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছে আমজনতা। টাকার বিনিময়ে ওই জিনিসটা যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে আমাদের দেশটা আগাইতে পারবে না। আমরা এর আগের বার যতবারই ভোট দিছি আমাদের এনআইডি কার্ড আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যখন গেছি আমাদের এনআইডি তারা দেখতে চায় নাই। পুলিশ যদি ভোট কেন্দ্র সুন্দরভাবে কাজ না করতে পারে তাইলে স্বাভাবিক কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা চেষ্টা করবে, আমরা এককভাবে নিয়ে যাব। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আচরণ না বদলালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাদের আচরণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি আচরণ পরিবর্তন না করে তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে, সরকারের কাছে, জাতির কাছে অঙ্গীকার করতে হবে, আমরা নিজেরা ইলেকশনে ভায়োলেন্স করব না। অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত দেন তিনি। ভালো লোক নমিনেশন দেবেন, চাঁদাবাজ, বিভিন্ন রকমের অন্যায় করে কারি যেগুলো আছে দলের মধ্যে, এইসব লোককে নমিনেশন দেওয়া চলবে না। এই মর্মে জাতির কাছে তাতে অঙ্গীকার করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানে দরকার নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা প্রয়োজন। যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন, তাদের আসলে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এগুলি হচ্ছে একেবারে ন্যূনতম প্রয়োজন। যেখানে আপনি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এখন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। যারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা এবং তাদেরকে এখনই এর সঙ্গে যুক্ত করে পরিস্থিতির উন্নতি বলুন, পরিস্থিতির প্রস্তুতি বলুন, এই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা যেটা করার চেষ্টা, অর্থবিল ও আস্থা ভোট ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এ বিষয়ে একমত হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে দলগুলোর নেতারা বলেন, কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য থাকলেও সংস্কার শেষে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। এসইউ সেলেমের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 2য় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ ঘোষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং
নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জাতির বৃহত্তর স্বার্থে সব দল ছাড় দিয়ে সংস্কার বাস্তবায়ন ও বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয়ে একমত পোষণ করে। আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে দুটি বিষয়ে সবাই একমত হয়েছে বলে জানান বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোর নেতারা। মতপার্থক্য সত্ত্বেও ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তারা। সরকারকে আমরা নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, রাজনৈতিক দলকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ করার আমরা আহ্বান জানাবো। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। আমরা নতুন করে ভাবনার কথা বলেছি, তা সেই ভাবনায় আজকে আমাদের দলের নানা মত, তারপরে ঐক্যমত তো এখানে আমরা পোষণ করা গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে আসন সংখ্যা 400 হোক এবং 400 আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক। আজকে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। প্রথম দফার প্রতিটি বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো প্রতিনিধি। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজধানী হাসপাতালগুলো। মুগদা হাসপাতালে প্রস্তুত করা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং 20 শয্যার আইসিইউ। যদিও আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে যায়নি বলে জানালেন চিকিৎসকরা। এদিকে করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি, এতে রোগটি নিয়ে বাড়ছে উদ্বেগ। আরও জানাচ্ছেন মুদাসির আলী। দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় হাসপাতালগুলোতে প্রস্তুত করা হচ্ছে কোভিড আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ। ঢাকার মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় করোনার জন্য আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে বেড, পাশাপাশি আনা হয়েছে র্যাপিড টেস্টিং সিস্টেম, কিট সহ অন্যান্য সরঞ্জামাদি। আমাদের 50 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত আছে আর 20 বেডের আইসিইউ ওয়ার্ড, কোভিড আইসিইউ ওয়ার্ড প্রস্তুত আছে। তবে করোনা পরীক্ষার জন্য এখনো তেমন চাপ তৈরি হয়নি। গত 3 দিনে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে আমরা 15 জন সন্দেহজনক করোনা রোগীর স্যাম্পল পরীক্ষা করেছি, তাতে 15 জনেরই নেগেটিভ আসছে। আমাদের লক্ষণ তো ছিল ইউরিক অ্যাসিডের লক্ষণ ছিল, ব্যথা ছিল, গাঁটে ব্যথা ছিল, তারপর জ্বর ছিল। এই করোনা সন্দেহ থেকে আজকে আমি টেস্ট করাচ্ছি। আমার বাসাতেও এরকম 2-3 জনের আমার মতোই সিমটম হচ্ছে। সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করলেও এখনো জনসাধারণের মধ্যে নেই তেমন সচেতনতা। মাস্ক এটা হঠাৎ করে মানে চালুর বড় বাবা আইসে পড়ছে, আমি হাতের সাথে না ব্যবহার করতে করতে মনে ছিল, আগে থেকে অভ্যাস ছিল না, এখন হঠাৎ করে আবার দেখলে তো সেই জন্য আর কি করা হয়নি। এখনো তো পুরাপুরি হয় নাই, গতবার তো আমরা পড়ছি, পড়বো এবার। এদিকে বর্তমানে আক্রান্তের দিক থেকে করোনাকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু। কেবল এই মুগদা হাসপাতালে গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে 1391 জন। পহেলা জানুয়ারি থেকে 16 জুন পর্যন্ত 1391 আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থা একটা রোগী মারা গেছে। গত 24 ঘন্টা যে 41 জন রোগী ভর্তি আছে। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা গেল রোগীর চাপ। আমার ছেলে কালকে থেকে দুবার পরের থেকে লীলা করে আছে। প্রচন্ড শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, অনেক জ্বর কমতো না। ওই লক্ষণগুলো দেখেই মানে ডাক্তার ভাবছে যে ডেঙ্গু। ফ্লোটা একটু বেশি, আর পেশেন্ট ক্রিটিক্যাল যেগুলো আছে তারপর আমাদের এখানে ইনশাল্লাহ এখন পর্যন্ত খারাপ খুব আমাদের অত পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। পরিস্থিতি এখনো খুব একটা নাজুক না হলেও ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন চিকিৎসকরা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবাইদ বাপ্পি। বাপ্পি, দিন দিন তো করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ময়মনসিংহে কেমন অবস্থা দেখছেন এবং সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেশ জুড়ে কিন্তু করোনা এবং ডেঙ্গুর যে প্রকোপ সেটি বৃদ্ধি পেয়েছে, তেমনি কিন্তু ময়মনসিংহ কিন্তু করোনা এবং ডেঙ্গুর
আতঙ্ক ছড়াচ্ছে। তো আমি এখন আছি ময়মনসিংহের যে করোনা ইউনিটি যেখানে নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার, সেই এই নমুনা সংগ্রহের বুথের সামনে। তো আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে প্রতিদিনই কিন্তু এখানে করোনা পরীক্ষার জন্য রোগীরা আসছেন। তো তারা জানাচ্ছেন যে প্রতিদিন গড়ে 15 থেকে 20 জন রোগী এখানে আসছেন, এবং যে বিষয়টি হলো যে গতকালকে যে পরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু 4 জন রোগী করোনায় পজিটিভ ধরা পড়েছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এই রোগীগুলো কি ধরনের। তারা যেটি বলছেন যে একজনের বয়স 17 বছর, আরেকজনের বয়স 24 বছর, আরেকজনের বয়স 40, আর আরেকজনের 55 বছর বয়স। তো আমরা এই বিষয়টি তাদের কাছে আরো বিস্তারিত জানতে চেয়েছি, এবং তারা যেটি বলেছেন যে তারা জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি আছেন। তো যে কারণে এখন কিন্তু যে করোনার যে প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আজকে তাদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে ময়মনসিংহ মেডিকেলে যে করোনা ইউনিট খোলা হয়েছে নতুন ভবনের 8ম তলায়, তারা সেখানে ভর্তি হবেন কিনা সেই বিষয়ে। তাছাড়া ডেঙ্গুর বিষয়ে আমরা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম, এবং তারা যে বিষয়টি বলেছেন যে ডেঙ্গুর প্রকোপটা ওইভাবে মানে ফলা না হলেও কিন্তু এখন পর্যন্ত 2 জন ডেঙ্গু রোগী কিন্তু পূর্ব ভর্তি 2 জন রোগী কিন্তু ডেঙ্গু ধরা পড়েছে, এবং সেই প্রভাব বিস্তার না হলেও কিন্তু করোনা এবং ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে সবাইকে সতর্ক হওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন, এবং করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করার জন্য বলছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে করোনা এবং ডেঙ্গু নিয়ে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। এদিকে জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার 2টি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট। গেল কোভিড মৌসুমে এইসব ইউনিটে বিশেষভাবে 60টি শয্যা স্থাপন করা হলো, এখন বেহাল অবস্থা। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহল অবগত আছে, জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। শাহাবুদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 2টি বিশেষ আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও বেতন ভাতা বন্ধ থাকায় অচল হয়ে গেছে 150 কোটি টাকার নানা সরঞ্জাম। আইসিইউ ইউনিটের এমন বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সেখানে দেখা যায় যে আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে, দেখা যায় যে এসির পানি পড়ছে, বা এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। যে হিসাবে এখানে বেড আছে আইসিইউতে, ওই হিসাবে আসলে ডক্টর নাই। সরকারি হসপিটালের আইসিইউগুলো যদি সক্রিয় থাকে আমরা চিকিৎসা নিয়ে সুবিধা পাবো, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার মানও ভালো করবে। চিকিৎসক সংকটে কুমিল্লা জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশীরা। আমাদের এখন অর্ধেক লোকবল নিয়ে আমরা চালাচ্ছি, এবং অর্ধেক বেড আমরা সেবা দিতে পারছি। তো সে কারণে 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। করোনার জন্য ইতিমধ্যে 200 কিট পেয়েছেন জানিয়ে জেলা সিভিল সার্জন জানালেন, পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এইবারে করোনা সিমটমটা অন্যরকম, ঠিক কাশি টাশি আগের মতো ঠিক সেরকম না, অন্যান্য রকমের হয়ে থাকে। সেগুলো এরকম রোগী যদি আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আমাদের শিশু এবং মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট মহোদয় আছেন, ওনাদের পরামর্শক্রমে আমরা করোনা রোগীর পরীক্ষা করব। করোনার জন্য আলাদা আইসিইউ বিল্ডিং প্রস্তুত করে সেখানে 67টি বেড করোনার জন্য রাখা আছে। তবে লোকবল সহ টেকনিশিয়ানদের অভাবের কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। 67টা বেড এটা হচ্ছে কোভিড-19-এর জন্য ডেডিকেটেড বেড হিসেবে আমরা ডিক্লেয়ার করছি। আমাদের ডেফিসিট যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের পোর্টেবল এক্সরে নেই, তারপরে এবিজি মেশিন, এগুলো ইলেকট্রোলাইটস, মানে লজিস্টিকের সমস্যা আছে, আর ম্যান পাওয়ারের সমস্যা আছে। সরকারি এসব আইসিইউ সচল করে চিকিৎসা সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া জেলাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ভোলা থেকে গ্যাস পাইপলাইনের রুট খুলনার পরিবর্তে ঢাকায় নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে খুলনাবাসী। সরকারের সিদ্ধান্তে খুলনার শিল্পায়ন ও অগ্রগতিতে বৈষম্য সৃষ্টি হচ্ছে দাবি খুলনাবাসীর। তবে ন্যাশনাল গ্রিডের মাধ্যমে খুলনায় সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বললেন সুন্দরবন গ্যাস কোম্পানি। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং গৃহস্থালিতে পাইপলাইনে গ্যাস সরবরাহের লক্ষ্যে প্রকল্প নেয় সরকার।
ফলে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। কিন্তু এক যুগেরও বেশি সময় পার হলেও খুলনার পরিবর্তে পাইপলাইনের রুট পরিবর্তন করে গ্যাস ঢাকায় নেয়ায় ক্ষুব্ধ খুলনাবাসী। সরকার সিদ্ধান্ত নিয়েছিল খুলনায় গ্যাস সরবরাহ করবে। এই সিদ্ধান্ত পরিবর্তন হলে খুলনাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। অনেক পাইপলাইন বসানো হয়েছে, অনেক টাকা দেয় হয়েছে, এখন সেই গ্যাসটা যদি ঢাকায় নিয়ে যায় তাহলে আমাদের খুলনার মানুষ বঞ্চিত হবে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি কঠোর আন্দোলনের কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সরকারের কাছে জোরালো আবেদন জানাই খুলনার জন্য গ্যাস লাইন আবারও কাজ শুরু করা হয় দ্রুত। বলা হলো গ্যাস আসবে ভোলার থেকে, সেই গ্যাস খুলনায় না এসে জাতীয় গ্রিডে দেওয়ার জন্য ঢাকা ছিল। আমরা সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই অঞ্চলে পাইপলাইনে যে গ্যাস সরবরাহ সেটা নিশ্চিত করা। এটা আমাদের আবেগের প্রশ্ন, যেটা এখানে আমার দাবি আদায়ের প্রশ্ন, এটা আমাদের খুলনার জন্য সম্মানেরও প্রশ্ন। তো সব কিছু মিলায়ে আমরা চাই এই বিষয়টি সরকারের দৃষ্টিতে আনা দরকার। ভোলার গ্যাস সরাসরি খুলনা না এলেও ঢাকা হয়ে ন্যাশনাল গ্রিডের মাধ্যমে খুলনায় সরবরাহ করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। খুলনার কিন্তু ন্যাশনাল গ্রিডের একটা অংশ। অলরেডি আপনারা জানেন যে ভেড়ামারা থেকে যে লাইনটা আছে এটা কিন্তু ন্যাশনাল গ্রিডের অংশ। যেভাবেই যেখান থেকে যাক না কেন এটা ন্যাশনাল গ্রিডের সাথে অ্যাড হবে। সেই হিসাবে গভর্নমেন্টের যেটা জনগণের জন্য উপকার, যেটা জনগণের মঙ্গল, সেটাই গভর্নমেন্ট চেষ্টা করছে, সেইভাবেই হবে। এর জন্য খুলনাবাসীর হতাশা হওয়ার কোনো কারণ নেই। প্রায় 3 কোটি মানুষের উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে খুলনায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। সিফাতুর রহমান জেসি, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি। নেই যাত্রীদের কোনো আনাগোনা, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা। দ্রুত টার্মিনালটি চালুর দাবি স্থানীয়দের। দাবির প্রেক্ষিতে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুরে অবস্থিত রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি 1993 সালে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। তবে নির্মাণের প্রায় 30 বছর হতে চললেও এখনও চালু হয়নি টার্মিনালটি। এমনকি মূল ভবন সহ বিভিন্ন স্থানে করা হয় বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহনের মেরামতের কাজ। দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকায় যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা। ভবনের কক্ষ ব্যবহার না হয় নষ্ট হচ্ছে আসবাবপত্র। পরিত্যক্ত থাকায় সন্ধ্যার পর থেকেই শুরু হয় নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, বসে মাদকসেবীদের আসর। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বোচ্চ 1 মাস টার্মিনাল চালু অবস্থায় ছিল, তারপরে বিগত এই 30 বছর টার্মিনালটা বন্ধ অবস্থায় আছে। টার্মিনালটা একদম বন্ধ হয়ে গেছে, অথচ এখন এই যে পোলাপান হিরোইন গাঁজা গুঁজে খায়, টার্মিনাল আটকা হয়ে গেছে। এখানে আমাদের গাড়ির পার্টস পাতি, আমাদের গাড়ির তেল, আমাদের গাড়ির ব্যাটারি এগুলোও থাকে না। টার্মিনাল চালু হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এটা হবে হলো মানে উন্নয়নমূলক একটা কাজ, এবং আমরা সেখানে কাজ করে বেঁচে থাকতে পারবো। এই প্রতিষ্ঠানটা যদি চালু করে দেয় তাহলে এখানে সব ব্যবসা প্রতিষ্ঠানরা যারা আছে সবাই দীপ্তিভাবে তাদের জীবনযাপনটা তারা ভালো চলতে পারে। দ্রুতই টার্মিনালটি চালুর আশ্বাস পৌর প্রশাসকের। বিচ্ছিন্নভাবে বা এলোমেলোভাবে বাসগুলো না ছেড়ে যাতে আপনারা কেন্দ্রীয়ভাবে ছেড়ে যায়, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। অতীতে যা হয়েছে সেই বিষয়গুলো আমরা, সেই ভুল ত্রুটিগুলো যেটা হয়েছে বা যেই অনিয়মগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা কাজ করব। এমন বাস্তবতায় জেলা শহরের বড়পুল ও নতুন বাজার মুরগির ফার্ম এখন এ অঞ্চলের অলিখিত বাস টার্মিনাল। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি টেক্সট রিপোর্ট। খাগড়াছড়ি জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ সভার নামে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের MBBS 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। নাটোরের জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা উন্নয়ন ভাবনার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির 31 দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতাদের উপস্থিতিতে ভোলার চরফেশনের মাদ্রাজ ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের শুভ উদ্বোধন হয়েছে। ময়মনসিংহে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক আস্থা প্রকল্পের আওতায় ময়মনসিংহে নাগরিক প্ল্যাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সভাপতিত্বে বিনা উদ্ভাবিত আমন ধানের আন্তঃপরিচর্যা ও বীজ সংরক্ষণের বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ নিয়ামতপুর উপজেলার নেহেন্দা গ্রামে ন্যায় বিচার ও মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপনা করা হয়েছে হেলথ ডেস্ক। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পরিস্থিতি বিবেচনায় জেরুজালেমে মার্কিন দূতাবাস 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয় দূতাবাস। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 4 শতাধিক মানুষ নিহত হয়েছে ইরানে। অন্যদিকে তেহরানের সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন দরকার বললেন ডক্টর তোফায়েল। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তাগিদ আলী রিয়াজের। নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা, কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা। ডেঙ্গু করোনা মোকাবেলায় প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো। মুগ্ধা হাসপাতালে 50 শয্যার আইসিইউ ইউনিট। এবং ভোলার গ্যাস পাইপলাইন রুট থেকে বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে খুলনাবাসী। নগরীর শিল্পায়ন ও অগ্রগতিতে বৈষম্য সৃষ্টির আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।